বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখবো কিভাবে ওয়ার্কশিট তৈরি করতে হয়। তো আমরা এখানে কাইসোর একটা প্রবলেম নিয়ে আসছি। তো এখান থেকে আমরা কিভাবে ওয়ার্কশিট তৈরি করতে পারি আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং আমরা ওয়ার্কশিটটি এক্সেলে কিভাবে তৈরি করা যায় আমরা সেটাও দেখব। এখানে আমরা প্যাম্পার্ড পেট সার্ভিস নামে একটা বিজনেসের বা ট্রায়াল ব্যালেন্স এখানে নিয়ে আসছি। তো আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স গুলো এখানে দেওয়া আছে, এখানে অ্যাকাউন্টস এর নামগুলো দেওয়া আছে, এবং এই ট্রায়াল ব্যালেন্সের পাশে আমাদের চারটা অ্যাডজাস্টমেন্টের জন্য চারটা ডাটা দেওয়া আছে। লাইক ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দ্য রেট অফ 200 পার মান্থ, 1000 of supplies are on hand at August 31, monthly depreciation of equipment 900, interest $500 on the notes payable as accrued during the August. তো এখান থেকে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ার্কশিট করতে হবে, দেন ব্যালেন্স শিট করতে হবে এবং ক্লোজিং এন্ট্রি দিতে হবে। তো আমরা মেইনলি ওয়ার্কশিটটা এবং ক্লোজিং এন্ট্রিটা নিয়ে আলোচনা করবো এখানে। তো আমরা ওয়ার্কশিট করার জন্য আমরা ওয়ার্কশিটের একটা ফরম্যাট আমরা তৈরি করব। এখানে ওয়ার্কশিটে আমরা যে ফরম্যাট গুলো আমাদের এখানে রাখতে হবে দেখতে পাচ্ছেন। প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্টস টাইটেলের জন্য একটা কলাম রাখবো, ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা, ঘরগুলো আমি একটু বড় করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা একটা মেইন কলাম, এবং প্রত্যেকটা কলামের আন্ডারে আবার দুটি করে ডেবিট এবং ক্রেডিট করে একটা করে কলাম আমরা মেনটেন করব। ইনকাম স্টেটমেন্টেও একই রকম ভাবে আমাদের দুইটা কলাম থাকবে, এবং ব্যালেন্স শিটেও দুইটা কলাম, এবং প্রত্যেকটা কলামের দুইটা দিক থাকবে, ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইড থাকবে। তো প্রথমে আমরা এই গড়টা করে নিব, এবং পরীক্ষার খাতায় করার সময় অবশ্যই এই গড়টা করার সময় আমাদেরকে ল্যান্ডস্কেপে করতে হবে। ল্যান্ডস্কেপে না করলে এটা আমাদের পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। তো সেইটা ল্যান্ডস্কেপে করলে অঙ্কটা দেখতে সুন্দর দেখাবে, মার্কসও ভালো পাওয়া যায়। আর প্রথমে আমরা টাইটেলটা লিখে নিলাম, প্যাম্পলেট পেট সার্ভিস ওয়ার্কশিট ফর দা আগস্ট। আমাদের মোটামুটি আমাদের গড় করা হয়ে গেল। আমি সময় বাঁচানোর জন্য গড়টা আগেই করে নিয়েছি। তো এখন আমরা প্রথমে আমাদের যে কাজটা হবে, এখানে আমাদের যে ট্রায়াল ব্যালেন্সটা আছে সেই ট্রায়াল ব্যালেন্সের যে অ্যাকাউন্টস গুলো আছে সেই অ্যাকাউন্টস গুলো আমরা ওয়ার্কশিটে নিয়ে যাব। আমি ওয়ার্কশিটে নিয়ে যাওয়ার জন্য আমি এটা কপি করে নিলাম। প্রথম কথা হচ্ছে আমাদেরকে এগুলা দেখে প্রথমে যে কাজটা হবে আমাদেরকে এটা তুলে নিতে হবে। আমরা ওয়ার্কশিটটা নিয়ে আসলাম, এখানে যে ট্রায়াল ব্যালেন্সটা নিয়ে আসলাম। তো পুরো ট্রায়াল ব্যালেন্সটাই চলে আসছে। প্রথমে আমাদের কাজ হবে এই আমাদের যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া থাকবে সেই ট্রায়াল ব্যালেন্সটা দেখে দেখে ওয়ার্কশিটে তুলে ফেলা। আমি সময় বাঁচানোর জন্য কপি করে নিয়ে আসছি। তো পরীক্ষায় একটা একটা করেই তুলতে হবে। তারপর আমাদের এই এই ইনিশিয়াল এইটাই কাজ। তো এখানে আমাদের বোঝার কিছুই নেই, যে আমরা দেখে দেখে ব্যালেন্স গুলো আমরা এখানে বসায় ফেলি। আমি এখানে চেক করে নিতে পারি যে ব্যালেন্সটা ঠিক আছে কিনা। ইকুয়াল আমি নাম দিয়ে দেখতে পারি যে ব্যালেন্সটা ঠিক আছে কিনা। 77,300। আমি যদি এটাকে টান দিয়ে দিই তাহলে ফর্মুলাটা এখানে কপি হয়ে আসবে, 77,300 টাকা। তাহলে আমাদের প্রথম পর্যায়ে এটা হচ্ছে ওয়ার্কশিট তৈরি করার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যদি আমরা যাই তাহলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি গুলা দেখতে হবে। এখানে আমাদের চারটা অ্যাডজাস্টমেন্ট আছে। প্রথমটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ 200 পার মান্থ। আমাদের ইন্স্যুরেন্সে 2,400 টাকা আমাদের ব্যালেন্স আছে। প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ব্যালেন্স 2,400 টাকা আছে, এবং অ্যাকাউন্টিং এ প্রিপেড ইন্স্যুরেন্স কে আমরা অ্যাসেট হিসাবে কাউন্ট করি। প্রিপেড ইন্স্যুরেন্স কেন অ্যাসেট, অর্থাৎ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেই প্রিমিয়ামটা আমরা অনেকগুলা প্রিমিয়াম একসঙ্গে দিয়ে দিছি, যার কারণে আমরা এটাকে অ্যাসেট হিসেবে রেকর্ড করছি।
কিন্তু প্রতি মাসে আমাদের যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটা হচ্ছে 200 টাকা করে। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দ্য রেট অফ 200 পাউন্ড, 200 টাকা করে প্রতি মাসে ইন্স্যুরেন্স এক্সপায়ার হবে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ আমাদেরকে দিতে হবে। তো আমরা তো অলরেডি দিয়ে দিছি। তাহলে এই যে 200 টাকা করে যাচ্ছে, তাহলে এখানে অ্যাসেটের ভ্যালু 1 মাস পরে 200 টাকা কমে যাবে, যেহেতু এটা আগস্টের 31 আর এখানে ব্যালেন্সটা আনএডজাস্টেড ব্যালেন্স, তার মানে আগস্টের 31-এ আমাদেরকে 200 টাকা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট কিভাবে আমি করব? তাহলে আমাকে এখান থেকে 200 টাকা ব্যালেন্স কমাইতে হবে। তাহলে আমরা জানি অ্যাসেটকে কমাইতে গেলে অ্যাসেটকে ক্রেডিট করতে হয়, আর এটাকে আমরা খরচের খাতায় নিয়ে যাব ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে। তাহলে খরচ যদি আমরা, যেহেতু এটা 1 মাস এক্সপায়ার হয়েছে, সুতরাং 1 মাসের খরচ হয়েছে, তাহলে আমরা এটাকে খরচের খাতায় দেখাবো। তো খরচের খাতায় যদি আমরা দেখাতে চাই, আমরা অ্যাকাউন্টিং এর খরচকে ডেবিট করে রেকর্ড করি। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর এটা ব্যালেন্সটা কমাবো প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমরা এখানে অলরেডি প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আছে, বাট ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্টটা নাই। আমরা এক্সেলে গিয়ে, এখানে গিয়ে আমরা এই নিচে আমরা একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিই। আপনারা এভাবে অ্যাড করে নেবেন, যে অ্যাকাউন্টটা নাই সেই অ্যাকাউন্টটা নিচে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ এই টোটাল যে কলাম আছে সেই কলামের নিচে অ্যাড করে নিতে হবে। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 200 এবং প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 200। তো আমরা এই এন্ট্রি গুলা জাস্ট অ্যাডজাস্টমেন্টে ডেবিটেডটা ডেবিটে দেব, ক্রেডিটেডটা ক্রেডিটে এন্ট্রি দেব। তাহলে আমাদের প্রথম অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে বলতেছে 1000 অফ সাপ্লাইজ আর অন হ্যান্ড এট আগস্ট 31। আমাদের যে আনঅ্যাডজাস্টেড, আমরা বলছি যে এখানে যে ব্যালেন্স গুলো আছে এগুলো আনঅ্যাডজাস্টেড। তো আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স হচ্ছে 1300, আর আমাদের 31শে আগস্টে কাউন্ট করে সাপ্লাইজ গোডাউনে কাউন্ট করে পাওয়া গেল 1000। তার মানে রেকর্ডের সাথে আমাদের যে অ্যাকচুয়াল সেটা মিলছে না। কত টাকা মিলছে না? 300 টাকা মিলছে না। তার মানে 300 টাকা না মিললে আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা ধরে নিই যে সাপ্লাই যেহেতু কন্টিনিউয়াস অফিসে ব্যবহার করা হয়, তো এই $300 আমরা ধরে নিচ্ছি এটা ব্যবহার হয়ে গেছে, যার কারণে $300 অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু এটা ব্যবহার হয়ে গেছে, এটাকে আমরা খরচের খাতায় নিয়ে যাব। আমরা লিখবো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর যেহেতু এটার ব্যালেন্সটা আনঅ্যাডজাস্টেড ব্যালেন্সটা বেশি, এটাকে কমাইতে হবে এবং এটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট, সো সাপ্লাইজকে আমরা ক্রেডিট করবো। তো ডেবিট করবো সাপ্লাইজ এক্সপেন্সেস, ক্রেডিট করবো সাপ্লাইজ অ্যাকাউন্ট। তো আমরা এখানে দেখতেছি সাপ্লাইজ এক্সপেন্স অ্যাকাউন্ট নাই, আগের মতো আমরা সাপ্লাইজ অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে নিব। $300। আর সাপ্লাইজ অ্যাকাউন্টের ক্রেডিটের দিকে আমি এসে ক্রেডিট লিখলাম, তাই আমরা ক্রেডিট করে $300। মান্থলি ডেপ্রিসিয়েশন 900। তো মান্থলি ডেপ্রিসিয়েশন যেহেতু 900, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশনের জন্য একটা এন্ট্রি দিতে হবে। আমরা জানি ডেপ্রিসিয়েশন হচ্ছে খরচ। আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে, আমরা যখন ফিক্সড অ্যাসেট থাকে সেই ফিক্সড অ্যাসেটের উপরে আমরা ডেপ্রিসিয়েশনটা চার্জ করে থাকি। তাহলে এখানে ডেপ্রিসিয়েশনটা কত আমাদের? 200 মাসে হচ্ছে 900, আর এখানে ইকুইপমেন্ট বাবদ 60,000 টাকা আছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের উপর আমরা 900 টাকা, সরি, ইকুইপমেন্টের উপর আমরা 900 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করবো। তাহলে আমরা প্রত্যেকটা অ্যাসেটের বৈশিষ্ট্যটা হচ্ছে যে অ্যাসেটটা আমরা যখন ব্যবহার করি তখন অ্যাসেটের ভ্যালুটা কমতে থাকে, তখন আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে অ্যাসেটের ভ্যালুটাকে কমায় ফেলবো। যেমন সাপ্লাইজের ভ্যালুটা আমরা কমাইছি, ইন্স্যুরেন্সের ভ্যালুটা আমরা কমাইছি, অ্যাডজাস্টমেন্ট করে করে অ্যাসেটের ভ্যালুটা কমাই দিচ্ছি, কারণ অ্যাসেট ব্যবহারের কারণে অ্যাসেটের ভ্যালুটা কমে আসে। তো এখানেও $900 আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব, এবং ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে ফিক্সড অ্যাসেটের একটা ব্যবহারজনিত কারণে অ্যাসেটের মূল্য হ্রাস যেটা হয় সেটা। তো $900 আমরা সেই $900কে রেকর্ড করব, খরচের খাতায় রেকর্ড করব, এটাকে ডেবিট করে রেকর্ড করব, এবং ক্রেডিট করব আমরা ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। তো সরাসরি আমরা ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট না করে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট করব, অর্থাৎ ইকুইপমেন্টে সরাসরি আমরা ক্রেডিট করব না। তাহলে আমাদের এটা অ্যাকাউন্টিং এর নিয়মে নাই। আমাদেরকে বলা আছে যে ডেপ্রিসিয়েশনের জন্য আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। তো এরপরে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা এই 60,000 টাকা থেকে এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিব।
তো ঘুরে ফিরে রেজাল্ট একই, বাট আমাদেরকে যেভাবে আমাদের অ্যাকাউন্টিং এর নিয়ম আছে আমরা সেভাবেই করব। এই অ্যাকাউন্টটা এখানে নাই, আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্টও নাই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টও নাই, কোনোটাই এখানে নাই। আমরা এই দুইটা অ্যাকাউন্টই এখানে অ্যাড করে নিব। অর্থাৎ যে অ্যাকাউন্ট গুলো আমাদের নাই সেগুলো আমরা নিচে নিচে অ্যাড করব। $900 ডেবিট, আর এটার জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন আমি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, অর্থাৎ ইকুইপমেন্টের ভ্যালু কমে গেল, $900 আমরা দিলাম। এটাকে আমরা অ্যাকাউন্টিং এ কন্ট্রা অ্যাকাউন্ট বলি। কন্ট্রা অ্যাকাউন্টটা মূলত ইকুইপমেন্ট থেকে আলটিমেটলি ব্যালেন্স শিটে এই ইকুইপমেন্ট থেকে এই কন্ট্রা অ্যাকাউন্টটা আমরা বাদ দিয়ে লিখবো। তাহলে এই ইকুইপমেন্টের ভ্যালু হয়ে যাবে 59,100 টাকা, অর্থাৎ এই $900 বাদ দেওয়ার পর। তো সরাসরি আমরা ইকুইপমেন্টে ক্রেডিট করতে পারতাম, জাস্ট এখানে ক্রেডিট করে দিতে পারতাম, তো এটা অ্যাকাউন্টিং এ রুলে নেই। তারপর ইন্টারেস্ট of $500 on notes payable has occurred during August. অগস্টে $500 ইন্টারেস্ট পেমেন্ট, সেটা মানে অ্যাক্রুড হয়েছে। অ্যাক্রুড মানে আমরা তো জানি বকেয়া। তো এটা ইন্টারেস্ট পেমেন্ট যেহেতু ব্যাংকে এখন আমরা দেই নাই, বাট আমাদের সেটার উপরে ব্যাংকের একটা ইন্টারেস্ট অ্যারাইজ হয়েছে, যেহেতু আমাদের একটা নোটস পেয়েবল আছে। নোটস পেয়েবলটা কি? নোটস পেয়েবলটা হচ্ছে আমাদের একটা ব্যাংকের প্রতি একটা কমিটমেন্ট, বা অন্য যাদের কাছ থেকে টাকা নিছি তাদের যে কমিটমেন্ট, আমরা এই টাকাটা একটা নির্দিষ্ট সময় অন্তে 3 মাস বা 6 মাস পরে আমরা ফেরত দিব উইথ ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা কত? $500, হ্যাঁ, আগস্ট মাসে। আমাদেরকে $500 এটা রেকর্ড করতে হবে। তো এটাকে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে রেকর্ড করব, এবং যেহেতু ইন্টারেস্টের টাকাটা দেই নাই, সুতরাং একটা লাইবিলিটি আমরা রেকর্ড করব, যেটার নাম দিব ইন্টারেস্ট পেয়েবল। তো আমাদেরকে একটা রেকর্ড করতে হবে খরচ হিসেবে, অপরপক্ষে যেহেতু টাকা দেই নাই, তাহলে আরেকটা রেকর্ড হবে ইন্টারেস্ট পেয়েবল হিসেবে। তাহলে আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এখানে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 500। আমরা দেখছি ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট নামে কিছু এখানে নাই, তাহলে এটা আমরা পুরোটাই আমরা এখানে লিখে নিব। অর্থাৎ যে অ্যাকাউন্ট গুলো উপরে থাকবে না সেটা আমরা এখানে লিখে নিব। তাহলে এই গেল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি, সব কমপ্লিট হয়ে গেল। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে ট্রায়াল ব্যালেন্সটা নিলাম, তারপর অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা দিয়ে দিব, দেওয়ার পরে তারপর আমরা থার্ড স্টেপে যাবো। তাহলে এটা হচ্ছে ওয়ার্কশিটের সেকেন্ড স্টেপ, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করা। তাহলে এখানে মেইন পয়েন্টটা কি, আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলা বুঝতে হবে, পাশাপাশি যে অ্যাকাউন্ট গুলো আমাদের অরিজিনাল ট্রায়াল ব্যালেন্সে নাই আমরা সেগুলা নিচে অ্যাড করে নিই। এখন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের অ্যাকাউন্ট গুলো অ্যাডজাস্ট করে যে ব্যালেন্সটা হবে সেটাই আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। যেমন ক্যাশ, ক্যাশ এখানে আমাদের 5,400 আছে এবং এটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সুতরাং এটার পূর্বের ব্যালেন্সটাই যেখানে আছে সেখানে বসে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল, এটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তাহলে পূর্বের যে ব্যালেন্স আছে সেটা বসে যাবে। সাপ্লাইজ, সেটার কিন্তু পূর্বের ব্যালেন্স আছে 1,300, এখন $300 ক্রেডিট হয়ে গেছে, তাহলে সাপ্লাই যার ব্যালেন্স থাকবে হচ্ছে 1,000। তাহলে এটা কিরকম, সাপ্লাই ডেবিট আছে 300, ক্রেডিট হয়ে গেল 300, 1,300 ক্রেডিট হয়ে গেল 300, তাহলে আর সাপ্লাইজের ব্যালেন্স আছে 1,000। এখন আমার যে রেকর্ড 1,000 এবং আমাদের যে কাউন্টিং এ যে 1,000 সেটা আমাদের সেম হয়ে গেল আফটার অ্যাডজাস্টমেন্ট। প্রিপেড ইন্স্যুরেন্স 2,400 ছিল, 200 ক্রেডিট হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে, তাহলে খরচের খাতায় চলে গেছে, তাহলে ইন্স্যুরেন্সের ব্যালেন্স আর রইল কত, 2,200। ইকুইপমেন্টে আমরা কোনো ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট দেই নেই এটাতে, তো এটা যেটা আছে সেটা থেকে যাবে। নোটস পেয়েবলে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, যেটা আছে সেটাই থাকবে। অ্যাকাউন্টস পেয়েবলে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, তাহলে এটা যেটা আছে সেটাই থাকবে। ওনার্স ক্যাপিটালে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, যেটা আছে সেটাই থাকবে। ওনার্স ড্রয়িং এ কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, এটা ডেবিট দিকের অ্যাকাউন্ট ব্যালেন্স, যেটা আছে সেটাই থাকবে। সার্ভিস রেভিনিউ তো কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি,
তাহলে যা আছে সেটাই থেকে যাবে। স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্সেস কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, তাহলে যা আছে সেটাই থেকে যাবে। ইউটিলিটিজ এক্সপেন্সেস কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, তাহলে যা আছে সেটা থেকে যাবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসে যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সেটাই থাকবে। এখন এখানে যে অ্যাকাউন্টস গুলো আছে সেগুলোর তো পূর্বে কোনো ব্যালেন্স নাই, সুতরাং সেটা যেটা যেখানে আছে সেটাই সেখানেই বসাই দিব আমরা। ইন্স্যুরেন্স ডেবিট দিকে আছে, সুতরাং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে বসবে। এটা 300 আছে, এটা 300 বসবে। এটা 900 আছে, সেটা 900 বসবে। এটা 900 ক্রেডিট দিকে আছে, আমরা 900 ক্রেডিট দিকে এটাকে বসাই দেবো। এটা 500 ডেবিট দিকে আছে, আমরা 500 ডেবিট দিকে বসাবো। এটা 500 ক্রেডিট দিকে আছে, আমরা 500 ক্রেডিট দিকে বসাবো। আমরা ইকুয়াল দিয়ে লিখছি কেন? ইকুয়াল দিয়ে লেখার কারণে যদি কোথাও এখানে ভুল হয় তাহলে আমাকে এখানে আর পরিবর্তন করতে হবে না, এখানে পরিবর্তন করলে এখানে পরিবর্তন হয়ে যাবে। সেফর আমি এটাকে যদি 200 জায়গায় 300 করে দিই, তাহলে আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি 300 হয়ে গেল। সেই জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে ব্যবহার করব, তাহলে আমাদের পরিবর্তন করলে পুরো পরিবর্তনটা একটা সিঙ্গেল পরিবর্তনই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিটের থার্ড স্টেপ, অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পর আমরা এখানে টোটালটা ক্যালকুলেশন করে নিব। আর যেহেতু ট্রায়াল ব্যালেন্স, আমাকে টোটাল ক্যালকুলেশন করতে হবে। ইচ টাইম আমরা যতবার ট্রায়াল ব্যালেন্স তৈরি করবো টোটালটা ক্যালকুলেশন করে নিব। টোটালটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। 78,700 এবং এটা টেনে দিলাম 78,000। তাহলে উভয় সাইড যেহেতু ট্রায়াল ব্যালেন্স উভয় দিক মিলে গেছে, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে। এরপর আমরা আমাদের নেক্সট স্টেপ হবে ইনকাম স্টেটমেন্ট এবং এরপরের স্টেপ ব্যালেন্স শিট। তো আমরা স্টুডেন্টদেরকে বলি যে এই দুইটা স্টেপ একসঙ্গে কমপ্লিট করার জন্য। তো ইনকাম স্টেটমেন্টে আমরা কি দেখাই? ইনকাম স্টেটমেন্টে আমরা দেখাই প্রফিট অবলিক লস ইকুয়াল টু রেভিনিউস মাইনাস এক্সপেন্স। এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে আমরা এই জিনিসগুলো দেখাই। তাহলে ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে প্রফিট অথবা লস বের করা কিসের মাধ্যমে? রেভিনিউ থেকে এক্সপেন্স গুলোর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। আর ব্যালেন্স শিটের কাজ হচ্ছে আমাদের দেখানো হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, ঠিক আছে। এটা হলো ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে যাবে অ্যাসেট, লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি। তাহলে এটা হবে ব্যালেন্স শিট। এটা হবে ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা তাহলে প্রথমে ক্যাশটা কি? ক্যাশটা হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। তাহলে অ্যাসেট যেহেতু, তাহলে এটা যাবে ব্যালেন্স শিটে, যেটা ডেবিট দিকে আছে সেটা ডেবিট দিকেই যাবে। আমরা অবশ্যই অ্যাডজাস্টেড কলাম ট্রায়াল ব্যালেন্স থেকে গেলে অ্যাকাউন্ট রিসিভেবল, সেটাও কিন্তু অ্যাসেট, তাহলে যেটা অ্যাসেট সেটা ব্যালেন্স শিটে যাবে। সাপ্লাইস, এটাও অ্যাসেট আমরা জানি, তাহলে এটাও আমরা এখানে লিখলাম। দেন আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স, এটাও অ্যাসেট, অ্যাসেট তাহলে ব্যালেন্স শিটে যাবে। অ্যাসেট গুলা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বা অথবা বাম পাশে আমরা বসাবো। এবং ইকুইপমেন্ট, সেটাও অ্যাসেট, সেটাও আমরা ব্যালেন্স শিটে বাম পাশে বসাবো। নোটস পেয়েবল, সেটা হচ্ছে লাইবিলিটি, তাহলে লাইবিলিটি হলে আমরা সেটা ব্যালেন্স শিটে বসাবো বাট ক্রেডিট পাশে বসাবো। অ্যাকাউন্টস পেয়েবল, সেটাও লাইবিলিটি, তাহলে আমরা সেটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসাবো। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে ইকুইটি, ঠিক আছে। ক্যাপিটালকে আমরা ইকুইটি বলি, সুতরাং ইকুইটি যেহেতু অ্যাসেট গুলো যেহেতু ডেবিট সাইডে বসাইছি, ইকুইটি গুলা ক্রেডিট পাশে আমরা বসাবো, লাইবিলিটিটাও ক্রেডিট পাশে বসাবো। তাহলে এটা ক্যাপিটাল হচ্ছে আমাদের 30,000, সেটা আমরা এই পাশে বসাবো। তাহলে অ্যাসেট গুলো আমরা ডেবিট পাশে বসাবো ব্যালেন্স শিটে, আর লাইবিলিটিজ এবং ইকুইটি গুলা ক্রেডিট পাশে বসাবো। দেন ড্রয়িং, এটা আমাদের 1,000 ডলার। তো ড্রয়িংটা কি? ড্রয়িংটা আমরা জানি যে ড্রয়িংটা হচ্ছে আহ আমাদের ওনার সিকিউরিটির একটা পার্ট। ওনার সিকিউরিটিটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি? ক্যাপিটাল প্লাস রেভিনিউস, মানে প্রফিট, রেভিনিউস মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, ঠিক আছে। তার মানে কি, ড্রয়িং আমাদের ইকুইটিকে কমায় দেয়। তো ড্রয়িং ইকুইটিকে কমায় দেয়, তাহলে ড্রয়িং যেহেতু ইকুইটির পার্ট, এটা প্রফিট ক্যালকুলেশনে থাকে না, সুতরাং এটা ব্যালেন্স শিটে যাবে। কিন্তু ব্যালেন্স শিটে আমরা কি
আর যেহেতু ইকুইটির পার্ট, তাহলে আমরা কি ক্রেডিট পাশে বসাবো? না, যেহেতু এটা ইকুইটিকে কমায় দেয় এবং এটা নেগেটিভ সাইন, যেহেতু এটা ইকুইটিকে কমায় দেয়, সেই জন্য আমরা এটাকে ডেবিট পাশে বসাবো, অর্থাৎ এই পাশে বসাবো, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসাবো। মূলত এটাই ক্যাপিটাল থেকে আমরা এটা বাদ দিয়েই দেখাই, কিন্তু যেহেতু এখানে আমাদের বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই, বিয়োগ করে দেখানোর সিস্টেম নাই, সেই জন্য আমরা অপোজিট পাশে দেখাবো। অপোজিট পাশে দেখানো মানে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এটা ড্রয়িংটা আমরা ডেবিট পাশে লিখবো এবং এটা ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে আছে। রেভিনিউ, রেভিনিউ হচ্ছে আমরা প্রফিট বের করার জন্য আমরা ব্যবহার করি, সুতরাং এটা ইনকাম স্টেটমেন্টে আমরা দেখাবো। এটা হচ্ছে রেভিনিউ। দেন ইউটিলিটি এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স, সো এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে, আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। আর সরি, ইউটিলিটি 800, দেন অ্যাডভার্টাইজিং, এটাও এক্সপেন্স, এক্সপেন্স গুলো ইনকাম স্টেটমেন্টে যাবে। এখানে আরো কিছু এক্সপেন্স আছে পরবর্তীতে অ্যাডজাস্টমেন্টের, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও এক্সপেন্স, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। দেন আমাদের সাপ্লাইজ, এটাও এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টে দেখাবো। ডেপ্রিসিয়েশন 900, এটাও এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টে দেখাবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এটা কিন্তু এক্সপেন্স না, এটা হচ্ছে আমরা বলছি ইকুইপমেন্টের একটা কন্ট্রা অ্যাকাউন্ট, অর্থাৎ ইকুইপমেন্টের সরাসরি বিয়োগ না দিয়ে আমরা তখন এখানে একটা কন্ট্রা অ্যাকাউন্টে রেকর্ড করছিলাম। তো কন্ট্রা অ্যাকাউন্ট কি হবে? কন্ট্রা অ্যাকাউন্টটা এই ইকুইপমেন্ট থেকে বিয়োগ যাবে, আলটিমেটলি ব্যালেন্স শিট তৈরি করার সময় এর ব্যালেন্সটা বিয়োগ হবে। তো যেহেতু আমরা এটা কোনো এক্সপেন্স না বা রেভিনিউ না, আমরা এটা ইনকাম স্টেটমেন্টে লিখবো না, ব্যালেন্স শিটে লিখবো। এখন কি ব্যালেন্স শিটে আমি ডেবিট পাশে লিখবো? না, এটার ব্যালেন্সটা ক্রেডিট পাশে আছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, সরি, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের ব্যালেন্সটা ক্রেডিট পাশে আছে। যেহেতু ক্রেডিট পাশে আছে, সুতরাং আমরা ব্যালেন্স শিটেরও ক্রেডিট পাশেই লিখবো টাকাটা। এখন বলতে পারেন যে এটা তো অ্যাসেট, তো কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট এখানে আসবে না কেন? অ্যাসেট গুলা ডেবিট পাশে বসবে, আর অ্যাসেটের যদি কন্ট্রা অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা তার অপোজিট পাশে বসবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যাসেট যদি ডেবিট পাশে আমরা বসাই, তাহলে অ্যাসেটের যদি কোনো কন্ট্রা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, সেটা আমরা ক্রেডিট পাশে বসাবো। অর্থাৎ ক্রেডিট পাশে বসানো মানে ওইটা ডেবিট পাশ থেকে বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ বিয়োগটাকে আমরা যেহেতু সরাসরি দেখাইতে পারতেছি না, আমরা ক্রেডিট পাশে দেখাই দিই। ইন্টারেস্ট এক্সপেন্স, সেটা তো এক্সপেন্স, সুতরাং এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্টে যাবে। এবং এই যে 500 ইন্টারেস্ট পেয়েবল, এটা লাইবিলিটি, সুতরাং এটা ইন্টারেস্ট পেয়েবলটা লাইবিলিটির দিকে যাবে। আমরা এখানে আমি একটু লিখে দিই, এগুলো হচ্ছে সব অ্যাসেট, এটা হচ্ছে লাইবিলিটিস, তাহলে সুবিধা হবে। এটাও লাইবিলিটিস, এটা হলো ইকুইটি, ঠিক আছে, এটাও, হ্যাঁ, আমরা ইকুইটির পার্ট অফ দ্য ইকুইটি, বাট ইট রিডিউস দ্য, হ্যাঁ, ব্যালেন্স, মানে ইকুইটি ব্যালেন্স। তো এটাকে আমরা ড্রয়িং বলি, ড্রয়িংটা আলাদা একটা অ্যাকাউন্ট। ড্রয়িং অবশ্যই ব্যালেন্স শিটে যাবে, তবে ইকুইটি থেকে, ক্যাপিটাল থেকে বাদ যাবে, যেহেতু বাদ দিতে পারতেছি না, আমরা ডেবিট দিকে বসাচ্ছি। এটা হচ্ছে রেভিনিউ, ঠিক আছে, এগুলো হচ্ছে সব এক্সপেন্স, এগুলো চলে আসলো। এটা ইউটিলিটিস এক্সপেন্স, এবং অটোমেটিক্যালি দেখেন এটা ইকুইটিতে চলে আসছে, বাট ইটস নট ইকুইটি, লাইবিলিটি। ঠিক আছে, ঠিক আছে, এটা লাইবিলিটিস, এটা এটা এক্সপেন্স, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট, কন্ট্রা কন্ট্রা অ্যাসেট, এটা হলো কন্ট্রা অ্যাসেট। ঠিক আছে, এটা এক্সপেন্স, এটা এক্সপেন্স, এটা এক্সপেন্স, ঠিক আছে, এটা এক্সপেন্স। এটা ক্লিয়ার, অর্থাৎ আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রফিট বের করা। তো আমরা নেট প্রফিট ব্র্যাকেট হলে বেটারে লস, লস হতে পারে। আমরা প্রথমে এই প্রফিটটা আমরা রেভিনিউ থেকে, রেভিনিউ কত আমাদের ইকুয়াল সাম, এখানে রেভিনিউ আমাদের একটাই আছে, আমি পুরো কলামটাই দিয়ে দিলাম। তো রেভিনিউ আমাদের 3200, এখান থেকে এটা ভুল হয়েছে, কলামে করতে হবে।
৩,২০০। এখন আমি প্রফিটটা বের করবো কিভাবে? এই রেভিনিউ থেকে এই ৩,২০০ থেকে আমি সবগুলা এক্সপেন্স বাদ দিব। তো আমার যে এক্সপেন্স আছে, এটা আছে এক্সপেন্স, এটা আছে আমাদের এক্সপেন্স, এটা ২০০ এক্সপেন্স, তারপর ৩০০ এটাও মাইনাস দিব, ৯০০ এটাও মাইনাস হইলো, ৫০০ এটাও মাইনাস হইলো। তাহলে আমাদের ১০০ টাকা প্রফিট আসতেছে, দেখা যাচ্ছে ৩,২০০। হ্যাঁ, ৩,২০০ প্রফিট আসবে, লস আসার কথা। ইউটিলিটিস ৮০০, ৪০০, ২০০, ৩০০, ৯০০, ইন্টারেস্ট এক্সপেন্স ৫০০। তাহলে আমরা দেখি the solution of this one. ৪,৯০০। We have missed one, probably. Yes, ৩,২০০। আমরা ভুল করছি, এখানে রেভিনিউটা ছিল ৪,৯০০। ৪,৯০০ ছিল আমাদের রেভিনিউ, আর স্যালারিজ এন্ড ওয়েজেস ছিল 8। তো এখানে একটা আমাদের ভুল হয়েছে। তো এখন এটা আমরা যদি টোটালটা দেখি, এক্সপেন্সটা কত, তাহলে এক্সপেন্সটা যদি আমি দেখি সবগুলো যোগ করি, আমি নিচে একটু অ্যাড করে নিলাম, তাহলে আমি সবগুলা যোগ করে নিলাম, তাহলে আমার ৬,৩০০। ৬,৩০০ হচ্ছে আমাদের এক্সপেন্স, আর ৪,৯০০ হচ্ছে আমাদের রেভিনিউ। তাহলে এখানে আমাদের লস হয়েছে। তাহলে আমরা এক্সপেন্স এখানে বড়, এক্সপেন্সটা বেশি, ঠিক আছে। এক্সপেন্স হচ্ছে আমাদের ৬,৩০০ আর রেভিনিউ আসতেছে ৪,৯০০। তাহলে এখানে একটা লস হয়েছে। লসটা কত? ৬,৩০০ মাইনাস এই ৪,৯০০, লস ১,৪০০। তাহলে ১,৪০০। এখন আমাদের দুইটা ঠিক হয়ে গেল। তাহলে এই লসটা আমাদের, এই ব্যবসা করে ১,৪০০ টাকা লস হইলো। প্রফিট হইলে প্রফিটটা আমরা এই সাইডে লিখবো, লস হইলে ক্রেডিট পাশে বলি, ঠিক আছে। এখন এই লসটা যেহেতু হইছে, লসটা আমাদের ইকুইটিটাকে কমায় ফেলবে। যেহেতু লস, প্রফিট হইলে আমরা ইকুইটিটাকে, আমরা জানি যে প্রফিট যখন হয় ইকুইটি বাড়ে, আর লস হলে ইকুইটি কমে। যেহেতু লস, আমরা এটা ব্যালেন্স শিটে লিখবো, প্রফিট হলে ব্যালেন্স শিটে লিখবো, বাট লস হইলে আমরা ব্যালেন্স শিটের ডেবিট পাশে লিখবো, আর প্রফিট যদি হয় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে লিখবো। কারণ প্রফিট কেন ক্রেডিট পাশে লিখবো? কারণ প্রফিটটা ইকুইটিটাকে বাড়াই দেয়। তাহলে ইকুইটি বাড়াইতে গেলে আমরা ক্রেডিট পাশে লিখতে হবে, আর লস ইকুইটিটাকে কমাই দেয়। তো ইকুইটিকে কমাইতে গেলে আমি ডেবিট পাশে লিখলে ইকুইটিটা কমে যাবে। এবার আমি টোটালটা বের করে নিব। ৭৩,৮০০, আমি ৭৩,০০০। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট একসঙ্গে করব। তাহলে আমি পুরো প্রসেসটা আবারও বলি। প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্সটা এন্টার করব, এই ঘরটা করে দেন অ্যাডজাস্টিং এন্ট্রি গুলা দিব। কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি, কোনো অ্যাকাউন্ট যদি ভিতরে না থাকে তাহলে আমরা এটা নিচে নিচে অ্যাড করে নিব। দেন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব। আফটার অ্যাডজাস্টিং দা মেইন ট্রায়াল ব্যালেন্স, এর যে ব্যালেন্স গুলো আছে সেগুলোকে অ্যাডজাস্টমেন্টের পর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা সেখান থেকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট একসঙ্গে তৈরি করব। তো এই হচ্ছে আমাদের ওয়ার্কশিট। ওয়ার্কশিট আমরা এভাবে তৈরি করব। এভাবে তৈরি করলে, এবং আহ, যদি প্র্যাকটিক্যালি আমরা ওয়ার্কশিট তৈরি করি, অবশ্যই এক্সেলে করব। এক্সেলে করলে সুবিধাটা হচ্ছে এখানে ক্যালকুলেশন গুলো খুব ইজিলি করা যায়, এবং একবার এক্সেলে একটা শীট তৈরি করার পর আমরা বারবার একই কাজটা এখানে করে নিতে পারবো। কোথাও ভুল হইলে আমি সেটাকে কারেকশন করে করতে পারবো খুব ইজি ওয়েতে। তো আমরা ওয়ার্কশিট কেন করি? ওয়ার্কশিটটা আসলে ম্যান্ডাটরি না। ওয়ার্কশিট কোনো ম্যান্ডাটরি কোনো স্টেপ না অ্যাকাউন্টিং এর।
বাট এটা করা হয় বিফোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের পূর্বে আমরা খসড়া হিসেবে এই ওয়ার্কশিটটা তৈরি করি। ওয়ার্কশিট তৈরি করাটা বাধ্যতামূলক নয়, এবং এটা আজকাল কম্পিউটারাইজ সিস্টেমে অনেকে ওয়ার্কশিট তৈরি করতে হয় না, যেহেতু কম্পিউটার সরাসরি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তৈরি করে যায়। তো তারপরও আমাদেরকে পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য এই ওয়ার্কশিটটা বোঝার প্রয়োজন আছে। তারপর আমাদের এখানে আরো দুইটা রিকোয়ারমেন্ট ছিল, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। আমরা ব্যালেন্স শিটটা নিয়ে পরে আলোচনা করব, ক্লোজিং এন্ট্রিটা নিয়ে একটু আলোচনা করি। তো ক্লোজিং এন্ট্রি জিনিসটা কি? ক্লোজিং এন্ট্রি হচ্ছে হিসাবে যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করে ফেলি, তখন ওই সময়ে সময়টা একটা, এটাকে আমরা কাট অফ পিরিয়ড বলি বা রিপোর্টিং ডেট বলি। ওই রিপোর্টিং ডেটে যত রকম রেভিনিউজ, এক্সপেন্স এবং ড্রয়িং থাকে, এই এই ধরনের অ্যাকাউন্ট গুলাকে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করলে আমরা একটা এন্ট্রির সাহায্যে আমরা ক্লোজিং এন্ট্রিটা দিয়ে থাকি। যে এন্ট্রির সাহায্যে আমরা এই অ্যাকাউন্ট গুলাকে ক্লোজ করি, অর্থাৎ নমিনাল অ্যাকাউন্ট বলি আমরা অ্যাকাউন্টিং এ, যে অ্যাকাউন্ট গুলা পার্মানেন্ট অ্যাকাউন্ট না। তাহলে পার্মানেন্ট অ্যাকাউন্ট কোনগুলা? আমরা যদি বলি পার্মানেন্ট অ্যাকাউন্ট, পার্মানেন্ট অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস এবং ক্যাপিটাল, এগুলো হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে বা টেম্পোরারি অ্যাকাউন্ট আমরা যদি বলি, তাহলে এগুলো হচ্ছে রেভিনিউস, এক্সপেন্সেস এবং ড্রয়িং। এই তিনটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। তো পার্মানেন্ট অ্যাকাউন্ট যেগুলো, সেগুলো আমাদেরকে ক্লোজ করতে হয় না, কারণ অ্যাসেট, লাইবিলিটিস, ক্যাপিটাল, এই অ্যাকাউন্ট গুলো কখনো ক্লোজ হয়। কিন্তু রেভিনিউজ, এক্সপেন্স সেগুলো ক্লোজ করে দিতে হয়। এটার যুক্তি আছে, যেমন আপনার অ্যাসেট অ্যাকাউন্ট আপনি কেমনে ক্লোজ করবেন? অ্যাসেট তো অনেক দিন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে থাকবে, সুতরাং আপনাকে প্রতি বছর যে অ্যাকাউন্ট গুলো আছে, অ্যাসেট অ্যাকাউন্ট গুলোকে পরবর্তী বছর আবার আপনি যখন হিসাবের খাতায় আবার এগুলাকে নতুন করে এন্ট্রি দিয়ে আপনার নতুন বছরের হিসাব চালু করতে হবে। কিন্তু রেভিনিউজ এটা পিরিয়ডিক হিসাব, সুতরাং ওই পিরিয়ডে যেগুলো শেষ হয়ে গেছে শেষ, এগুলোকে আমাকে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করব কিভাবে? আমরা আমরা জানি এক্সপেন্স গুলা ডেবিট করে আমরা রেকর্ড করি, এক্সপেন্স গুলাকে আমরা ক্রেডিট করে রেকর্ড করব, রেভিনিউকে আমরা ক্রেডিট করে রেকর্ড করি, রেভিনিউকে ডেবিট করে আমরা ক্লোজ করে দিব, এক্সপেন্স কে ক্রেডিট করে ক্লোজ করে দিব, ড্রয়িং কে আমরা ডেবিট করে রেকর্ড করি, ড্রয়িং কে ক্রেডিট করে ক্লোজ করে দিব। তো ক্লোজিং এন্ট্রি কেন দেওয়া হয়? ক্লোজিং এন্ট্রি দেওয়া হয় টু ক্লোজ দ্য নমিনাল অ্যাকাউন্টস অর দ্য টেম্পোরারি অ্যাকাউন্টস। হ্যাঁ, লাইক রেভিনিউজ অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট এবং ড্রয়িং অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট গুলো আমাদেরকে ক্লোজ করার জন্যই আমরা মূলত ক্লোজিং এন্ট্রি দিয়ে থাকি। তো যদি না দিই তাহলে কি হবে? না দিলে অ্যাকাউন্ট গুলো ক্লোজ হবে না, তখন ব্যালেন্স গুলো পরবর্তী বছর চলে যাবে। তখন পরবর্তী বছর যদি আমরা প্রফিট এবং লস ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা সঠিকভাবে প্রফিট এবং লসটা ক্যালকুলেশন করতে পারবো না। অর্থাৎ এগুলো হচ্ছে পিরিয়ডিক হিসাব, পিরিয়ড শেষ, এগুলা হিসাব ক্লোজ। আর অ্যাসেট, লাইবিলিটিজ এবং ক্যাপিটালের যে ব্যালেন্স গুলো আছে, সেগুলা পিরিয়ডের সাথে রিলেটেড, এগুলা পরবর্তী বছর ক্যারি করতে হবে। পরবর্তী বছর যখন আমরা আবার নতুন করে হিসাব খুলবো, তখন ওই ব্যালেন্স গুলো আগে আমাদেরকে ওখানে ট্রান্সফার করতে হবে, দেন নতুন বছরের ব্যবসা শুরু করতে হবে। আবার নতুন বছরের রেভিনিউ হবে, এক্সপেন্স হবে, সেগুলোকে আমরা রেকর্ড করব, তখন থেকে আবার প্রফিট লস ক্যালকুলেশন করবো। তো এইটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। তো ক্লোজিং এন্ট্রি, যেমন আমরা যদি এক্সপেন্সেস এর জন্য ক্লোজিং এন্ট্রি দেই, তাহলে আমাদের কি এন্ট্রি দিতে হবে? আমি যদি ক্লোজিং এন্ট্রি দেই, এক্সপেন্স আছে আমাদের এইগুলা, আমার এখানে এক্সপেন্স আছে স্যালারিজ এন্ড ওয়েজেস, তাহলে আমি এটা এরকম লিখবো, ইনকাম সামারি ডেবিট, ডেবিট এবং এক্সপেন্স, যত এক্সপেন্স আছে সবগুলোকে আমরা ক্রেডিট করে ফেলবো। লাইক এটা আছে, এটা আমি ক্রেডিট এখানে নিয়ে পেস্ট করে বসাই দিলাম। একটা আছে ইউটিলিটিস, এই দুইটা আছে, কপি করলাম, পেস্ট। তারপর আমাদের ইন্স্যুরেন্স, সাপ্লাইজ এবং ডেপ্রিসিয়েশন তিনটা আছে, আমি তিনটা পেস্ট করলাম। তারপর এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, অর্থাৎ সমস্ত খরচ যা আছে সব আমরা ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দিলে এটার ব্যালেন্সও আছে, আমাদের ব্যালেন্স গুলো বসাইতে হবে, এগুলো আমরা ক্রেডিট করে ফেলবো। কপি,
ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 500 আর এখানে আহ এটা হচ্ছে এই তিনটে। এখান থেকে নিয়ে আসি। এগুলো সবগুলো আমরা, এগুলো হবে ক্রেডিট, এগুলো সব ক্রেডিট হবে, ক্রেডিট, এগুলা ক্রেডিট হবে, ক্রেডিট, এগুলো ক্রেডিট হবে। অর্থাৎ ক্রেডিট ডেবিট করে আমরা রেকর্ড করছিলাম, এখন যখন আমরা ক্রেডিট করে দিব এগুলা সবগুলো অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। কারণ সমস্ত এক্সপেন্স আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো এই অ্যাকাউন্ট গুলা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। তাহলে ক্লোজ হয়ে গেলে ব্যালেন্স, ওই অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো হয়ে যাবে, নীল হয়ে যাবে। ঠিক আছে, আর সবগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা ইনকাম সামারি নামে একটা অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্টে আমরা এটাকে ক্লোজ করে দিব। এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ক্লোজ করে দিব। আমরা এটাকে যোগ করব, তাহলে এটা ক্লোজ হয়ে গেল। তো আমরা ক্লোজিং এন্ট্রির উপর আরেকটা আমরা ভিডিও দেব। তো ওখানে আপনার ক্লোজিং এন্ট্রি সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করব। তো আমরা এই ভিডিওটা সময় না বাড়াই, আমি জাস্ট একটা ধারণা দিলাম। একই রকম ভাবে রেভিনিউর জন্য আমাদের একটাই এন্ট্রি আছে, আমরা রেভিনিউটাকে ডেবিট করব, ইনকাম সামারি অ্যাকাউন্টটা ক্রেডিট করব। ড্রয়িংটা ডেবিট করে আমরা রেকর্ড করি, এখানে ড্রয়িং আছে 1000। তো ড্রয়িংটা ডেবিট করে রেকর্ড করি, আমরা ড্রয়িং অ্যাকাউন্টটাকে ক্রেডিট করব, ইনকাম সামারি অ্যাকাউন্টটাকে ডেবিট করব, এবং যে ইনকাম সামারির যে ব্যালেন্সটা আছে সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। তো এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব, এখানে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ওয়ার্কশিট তৈরি করতে হয়। আমি আর একটা ভিডিও দিব, দরকার হলে ওটাও আপনারা দেখে নিবেন। তাহলে আমার মনে হয় ওয়ার্কশিট কিভাবে করতে হয় আপনারা শিখতে পারবেন, করতে পারবেন। তো পরীক্ষার সময় যে ব্যাপারটা থাকতে হবে যে আমাদের খাতাটাকে ল্যান্ডস্কেপ করতে হবে অবশ্যই। প্রথমে ট্রায়াল ব্যালেন্সটা দিতে হবে এবং অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো আপনাকে একদম পারফেক্টলি দিতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রির পর বাকি কাজগুলো খুবই সহজ, এগুলা খুবই সহজ। আমরা অ্যাসেট কোনটা লাইবিলিটি, কোনটা রেভিনিউজ, কোনটা এক্সপেন্স, এগুলো আমাদেরকে মনে রাখলে আমরা মোটামুটি একটা ওয়ার্কশিট আমরা তৈরি করে ফেলতে পারবো। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আহ সবাই ভালো থাকবেন। সালাম।